প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম দ্য কলার। তোমরা জানো যে এটা জর্জ হারবার্টের একটি বিখ্যাত কবিতা। সো এই কবিতাটির এই কোশ্চিনটা আমি তোমাদের সাজেশনে দিয়েছি এবার, এবং যার জন্য এটা নিয়ে আলোচনা করব, এবং এটা অবশ্যই পেইড গ্রুপে যাবে। তো চলো শুরু করি। আচ্ছা, দ্য কলার এটা হচ্ছে জর্জ হারবার্টের একটি বিখ্যাত কবিতা, রিমার্কেবল কবিতা, এবং এটা মূলত কবির যে মেন্টাল এবং স্পিরিচুয়াল যে কনফ্লিক্ট কবির ভেতরে, সেইটা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। এবং এখানে মূলত তার যে মেন্টাল এবং স্পিরিচুয়াল কনফ্লিক্টটা যেটা এসেছে, কবির যে প্রিস্টলি লাইফ, যেটা অর্থাৎ তিনি সাধারণ লাইফ ত্যাগ করেছেন, ওয়ার্ল্ডলি লাইফ, জীবনের যে অ্যাম্বিশনগুলো সেগুলোকে ত্যাগ করেছেন, এবং একজন গ্রাম্য বা কান্ট্রি প্রিস্ট হয়েছেন, একটা ধর্মযাজক হয়েছেন। কিন্তু কিছুদিন পরে তার এই যে বোল্ড একটা সিদ্ধান্ত তিনি নিলেন, এই সিদ্ধান্ত নেওয়ার কিছুদিন পরে, বা একেবারে গডের যে সার্ভেন্ট, সে সার্ভেন্ট হয়ে যাওয়ার পরে তিনি ওয়ার্ল্ডলি লাইফের যে জিনিসগুলো, এগুলো আসলে কমপ্লিটলি তারপরে ভুলতে পারছিলেন না। তারপরেও তার মন চাচ্ছিল যে জাগতিক জীবনের যে আনন্দ উপভোগ করার যে বিষয়গুলি রয়েছে সেগুলো তার দরকার, এগুলো তিনি ফিল করছিলেন। এবং এই অবস্থায় তিনি একটা কনফ্লিক্ট ফিল করলেন তার নিজের ভেতরে, এবং কনফ্লিক্টটা হলো যে ওয়ার্ল্ডলি যে ডিজায়ার সেইটা, এবং একই সঙ্গে তার ডিভাইন কন্টেমপ্লেশন যেটা রয়েছে, স্বর্গীয় যে ভাব চিন্তাধারা যেটা রয়েছে সেই দুইটার মধ্যে। অর্থাৎ পৃথিবীর জাগতিক চাওয়া এবং পরকালীন চাওয়া, এই দুইটা চাওয়ার ভেতরে একটা কনফ্লিক্ট তিনি পেলেন। এবং এই কবিতাটি মূলত এই যে একজন মানুষের বা পোয়েটের এখানে যে মেন্টাল যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা নিয়েই মূলত এখানে আলোচনা করা হয়েছে। এবং এখানে মূলত গড এবং রিলিজন এবং সেই সঙ্গে জাগতিক চাওয়া পাওয়া, অ্যাম্বিশন, এইগুলোর ভেতরে যে একটা দ্বন্দ্ব বা কোন দিকে যাবে আর কি কবি, এই বিষয়গুলো নিয়ে তার ভেতরে যে মানসিকতা বা যে কনফ্লিক্টটা চলছিল, মানসিক দ্বন্দ্ব, সেটা তিনি এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আচ্ছা, তোমরা জানো যে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে কোন কোন বিষয়গুলি আলোচনা করতে হয়। সো আমরা এবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি শুরুতেই বললাম যে এটার যে থিম, সে থিমটা হচ্ছে কনফ্লিক্ট বিটুইন হিউম্যান, মানে একটা মানুষের যে জাগতিক যে চাওয়া পাওয়া সেইটা, এবং স্বর্গীয় বা পরকালীন যে চাওয়া পাওয়া, এই দুইটার ভেতরে যে কনফ্লিক্ট, সেটাই হচ্ছে মূলত এই কবিতাটির থিম। এবার আমরা জানবো এটার যে টাইটেল দ্য কলার, এই দ্য কলারটা কেন হলো, এই বিষয়টা নিয়ে। তো একদিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে এই কলারটা হচ্ছে মানুষের যে নেক ব্যান্ড যেটা রয়েছে, যেটা শার্ট বা কোটের সঙ্গে অ্যাটাচড থাকে, সেটাকে বলা হচ্ছে দ্য কলার। এই কলার যেটা, সেটা মূলত আরেকভাবে যেটা হয়, যে কুকুরের গলায় যে একটা ব্যান্ড পরানো হয়ে থাকে, সেটাকেও ডিরেক্টলি কলার বলা হয়। এবং এইটা পরিয়ে দিয়ে মূলত কুকুরের যে মুভমেন্টস রয়েছে সেটাকে কন্ট্রোল করা হয়। এর মানে হচ্ছে আরেকটা বিষয়, যে কুকুরের গলায় যে চেইনটা অ্যাটাচড করা থাকে, এটা দিয়ে আসলে কুকুরের যে কুকুর যে আমার বা কোনো একজনের ব্যক্তির, তার যে নিজস্ব কোনো স্বাধীনতা নেই, সেটাকে আসলেও প্রকাশ করা হয়। সো কলার মূলত এখানে ইন্ডিকেট করছে একটা রেস্ট্রিক্টেড ফ্রিডম, অর্থাৎ তোমার ফ্রিডম আছে কিন্তু তুমি রেস্ট্রিক্টেড, নিয়ন্ত্রিত একটা ফ্রিডম। এবং ফাইনালি এই যে কলারটা, সেটা মূলত একটা প্রিস্ট যখন এটা পড়ছে, তখন এটা তার যে, মানে এটাকে ইন্ডিকেট করছে তার যে ক্লারিক্যাল যে ভোকেশন, অর্থাৎ অ্যাজ এ ধর্মযাজক, গডের প্রতি তার যে একটা আত্মনিয়োগ, সেটাও মূলত এই কলার দিয়ে এখানে প্রকাশ করছেন। তাহলে কলার কি প্রকাশ করছে? কলার জামা, শার্ট বা কোটের কলার হতে পারে, যেটা দিয়ে আমাদের গলাটাকে আমরা বেঁধে রাখি। আবার কলার দিয়ে কুকুরের যে ব্যান্ড, সেটা হয়, যেটা দিয়ে কুকুরকে আসলে নিয়ন্ত্রণ করা হয়। এবং এখানকার কলার দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে গডের প্রতি আত্মনিয়োগ, যেটা বা গডের প্রতি যে একটা ইনভিজিবল যে একটা ফ্রিডম, মানে আটকে যাওয়া, গডের ক্ল্যারিক্যাল যে ভোকেশন, একটা প্রিস্ট হওয়ার পরে গডের নিয়মকানুনের ভেতরে যে আটকে যাওয়া, সেটাকেও বলা হচ্ছে এই দ্য কলার। সো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি এই টাইটেলটাকে আরেকটুভাবে চিন্তা করি, তাহলে এটা মূলত একটা ইডিওমিক এক্সপ্রেশন রয়েছে, সেটা হচ্ছে টু স্লিপ দ্য কলার, যার মানে হচ্ছে কোনো একটা রেস্ট্রেইন্ট বা কোনো একটা এনজয় আনলিমিটেড ফ্রিডম, এইগুলোর থেকে মানে পালিয়ে বেড়ানো, এরকম একটা কিছু একটা।
টু স্কেপ ফ্রম অল রেস্ট্রেন্ট অ্যান্ড এনজয়, অর্থাৎ সমস্ত বাধা বিপত্তি থেকে পালিয়ে যাওয়া এবং কি এনজয় করা, আনলিমিটেড ফ্রিডমকে উপভোগ করা, এইটাকে বলা হচ্ছে টু স্লিপ দ্য কলার। মানে এটা একটা ইডিওমিক এক্সপ্রেশন। সো এখানকার টাইটেল দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে একটা শৃঙ্খলাবদ্ধ লাইফ থেকে সে, বা এখানে যে কবি বা একটা হিউম্যান বা একটা প্রিস্ট, সে বেরিয়ে যেতে চাচ্ছেন এবং একটা আনলিমিটেড ফ্রিডমকে এনজয় করতে চাচ্ছেন। সো এই কবিতাটির ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ক্রিটিকরা কী বলছেন, যে এখানে কলার মে অলসো সাজেস্ট কোলার, এখানে COLLAR, এইটা ক্রিটিকরা বলছেন এটা সম্ভবত COHOLER, এটাকে সাজেস্ট করতে পারে। এখন COLLAR অর্থাৎ এই কবিতাটির যে নাম, সেই কলার দিয়ে একই সঙ্গে শার্ট বা কোটের কলার বোঝায়, আর CHOLER কলার, এটা দিয়ে মূলত বোঝায় অ্যাঙ্গার বা প্রচণ্ড রাগ। তো আমরা যখন এই কবিতাটি পড়তে যাব তখন আমরা দেখব যে কবি শুরুর দিকে অনেক রাগান্বিত, কিন্তু পরবর্তীতে তিনি আবার ঠিক হয়ে যাচ্ছেন। তো থিমেটিক্যালি আমরা থিমের দিক থেকে চিন্তা করি, তাহলে দ্য কলার রেফার্স টু দ্য হারবার্টস স্পিরিট অফ রিবেলিয়ন, হারবার্টের যে বিদ্রোহী হওয়ার যে স্পিরিট, সেইটাকে মূলত রেফার করছে, এবং যেটা মাঝে মাঝে এই হারবার্টের যে প্রিস্টলি লাইফ, তার যে যাজকীয় জীবন, সেই জীবনে মাঝে মাঝে যেন তার ভেতরে এই বিদ্রোহের আগুনটা উকি দেয় আর কি। সো এই হচ্ছে এখানকার যে কলার, সেই কলারের যে মিনিং সেটা। আচ্ছা, এবার আমরা থিম জানলাম, এটার যে ওয়ার্ড, যে নামের যে মিনিং, সেটাও জানার চেষ্টা করলাম। এবার আমরা এই কবিতাটির যে সামারি, সে সামারিটা একটু জানার চেষ্টা করব। সো এটার সামারি স্টার্ট হয়, মূলত এই কবিতাটি স্টার্ট হয় একটা নোট অফ প্রোটেস্ট দিয়ে, যে একটা যেন প্রতিবাদ করছেন কবি, সেরকম একটা প্রোটেস্ট দিয়ে। এবং তিনি প্রতিবাদ করতে গিয়ে বা শুরুতেই যেটা বলছেন যে আই স্ট্রাক দ্য বোর্ড, আমি বোর্ডের উপরে আঘাত করলাম, অ্যান্ড ক্রাইড, এবং চিৎকার করলাম, কি বলে, যে নো মোর, আর না, আই উইল অ্যাব্রোড, আমি এখান থেকে চলে যাব, এরকম একটা কথা বলে তিনি তার যে প্রিস্টলি লাইফ তিনি ত্যাগ করতে চাচ্ছেন। হি বোল্ডলি ডিক্লার্স, তিনি খুব সাহসের সাথে ডিক্লার করছেন যে তিনি আর তার এই যে চার্চের যে স্ল্যাভারি, চার্চের যে দাসত্ব বা গডের যে স্ল্যাভারি, সেটা তিনি করবেন না, তিনি এখান থেকে চলে যাবেন। এবং তিনি তার যে মানে তিনি তার লাইফে যে ফ্রিডমগুলো হারিয়েছেন, সেই ফ্রিডমগুলো বা সেই এনজয়মেন্টগুলো তিনি আবার পেতে চান, এবং তিনি এটা বলছেন। এবং তিনি ফ্রি থাকতে চান, অ্যাজ দ্য রোড, অর্থাৎ রোডের মতো, রোড যেরকম অনেক লম্বা হয়ে থাকে আনলিমিটেড, এরকম তিনি রোডের মতো ফ্রি হতে চাচ্ছেন, বাতাসের মতো তিনি হালকা লুজ বা বাঁধনহারা হয়ে থাকতে চাচ্ছেন, এবং স্টোর হাউসের মতো বড় হতে চাচ্ছেন। এবং তিনি একটা ইরিটেশন তিনি ফিল করছেন, এবং তিনি ফিল করছেন এইভাবে যে তার লাইফে আসলে কিছুই নেই, তার লাইফে লরেল লিভসের যে ক্রাউন, সে ক্রাউন নেই, তার লাইফে ফুলের মালা নেই, এরকম তিনি চিন্তা করছেন যে তার লাইফটা ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, একেবারে ফ্রুটলেস হয়ে গেল। এবং এইটা যখন তিনি চিন্তা করছেন, তখনই তার মাথায় একটা আইডিয়া আসলো, এবং আইডিয়াটা এরকম যে তিনি চাইলে এখনও তার এই প্রিস্টহুড, যেটা যাজকীয় জীবন, সেটাকে তিনি ত্যাগ করতে পারেন, এবং তিনি তার যে ওয়ার্ল্ডলি লাইফ, যেটা এনজয়মেন্ট, আনন্দের, সেটা তিনি নিয়ে নিতে পারেন আবারও। এটা যখন তিনি করছেন, তখন এই পোয়েট তার যে প্রিস্টলি লাইফ, সেটার এগেনস্টে গিয়ে অনেক কথা বলছেন। কিন্তু এখানকার যে ক্লাইম্যাক্সটা যেটা হলো, সেটা হচ্ছে যে তিনি যখন এরকম প্রচণ্ড রাগে মানে পাগলের মতো হয়ে গেছেন, ঠিক সেই মুহূর্তে তিনি যেন শুনতে পেলেন গডের ভয়েস। গড তাকে বলছে যে চাইল্ড, ডু নট বি রাশ। এবং এইটা শুনে, মানে গড বলছে যে পাগল হইও না, এরকম একটা কিছু। তো এই যে গড তাকে একটু রিবিউক করলো, তার একটু নিন্দা করলো, এটা কবি শুনতে পেলেন, এবং শুনতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে তার মনটা গলে গেল, এবং তিনি তখন খুব হাম্বল সাবমিশন করলেন গডের প্রতি, এবং তিনি রিপ্লাই দিলেন, মাই লর্ড, আই এম সরি, অর্থাৎ আমার প্রভু, আমি দুঃখিত। এটা যখন বললেন, তখন তার যে নোট অফ প্রোটেস্ট, সেটা হারিয়ে গেল, এবং তিনি তার যে ভায়োলেন্সের যে মুড, সেটাও কমপ্লিটলি শেষ হয়ে তিনি তার নিজেকে গডের ইচ্ছার প্রতি সারেন্ডার করলেন। তো এই যে কনফ্লিক্ট যেটা ছিল কবির মধ্যে শুরুতে, সেটা কবিতার শেষে এসে এটা শেষ হলো, এবং তার ভেতরে একটা খুব আনন্দ আসলো, এবং খুব পবিত্রতার একটা ফিলিংস তার ভেতরে আসলো। তো এটা হচ্ছে মূলত এই কবিতাটির সামারি। তাহলে আমরা কি দেখলাম, শুরুতে দেখলাম হচ্ছে এটার থিম,
তারপরে দেখলাম এই কবিতাটির যে নাম দ্য কলার, এটা দিয়ে কাকে ইন্ডিকেট করা হচ্ছে বা কী বোঝাচ্ছে। এরপরে আমরা জানলাম এটার যে সামারি সেটা। এরপরে আমরা এই কবিতাটির যে টেকনিক্যাল যে কনস্ট্রাকশন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই যে কলার কবিতাটি, এই কলার কবিতাটির যে টেকনিক্যাল বিষয় সেটা খুবই চমৎকার। এই যদি আমরা এটা পড়ি তাহলে যেটা দেখতে পাবো যে কবিতাটি একটা কনভারসেশনাল টোনে যেন শুরু হয়েছে, একটা ড্রামাটিক একটা ভাব রয়েছে এই কবিতাটিতে। এবং এইখানে কবি শুরুতেই খুব রাগান্বিত হয়ে যাচ্ছেন গডের মানে চার্চের প্রতি বা গডের সেবা করার যে মানসিকতা, সেখান থেকে তিনি বেরিয়ে আসতে চাচ্ছেন, একটা রিভোল্ট করছেন। এবং একই সঙ্গে এই যে কবিতাটা, এই যে যখন তিনি রিভোল্ট করছেন সেই সঙ্গে তিনি বিভিন্ন মেটাফরিক্যাল এক্সপ্রেশন ইউজ করছেন, বিভিন্ন ফ্রেজেস ইউজ করছেন। এবং তার যে এখানে যে তিনি যে একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করতেছেন সেটা অনেক ট্যানজিবল এবং রিয়েল, অর্থাৎ স্পষ্ট এবং বাস্তব। এবং তার এই যে অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া, তিনি যে আইডিয়াটা প্রকাশ করতে যাচ্ছেন যে তিনি আর এই প্রিস্টলি লাইফে থাকবেন না, তিনি পৃথিবীর যে জাগতিক যে এনজয়মেন্ট সেটাকে তিনি প্রকাশ করবেন। এবং এটা এই আইডিয়াটাকে প্রকাশ করতে গিয়ে তিনি বিভিন্ন কনক্রিট এবং ভিজিবল সিম্বলের ইউজ করছেন। এবং এই সব কিছু মিলে তিনি এখানে কনসেপ্ট ইউজ করছেন, মেটাফরি ইউজ করছেন, ফ্রেজেস ইউজ করছেন। এগুলোর মাধ্যমে তিনি তার যে মেটাফিজিক্যাল যে পোয়েটের যে সত্তা সেটাকে তিনি প্রকাশ করছেন। তো এখানে আমরা দুইটা কোটেশন পাবো এবং এই দুইটা কোটেশন আমি তোমাদেরকে লাইনটা জাস্ট শুরু এবং শেষের লাইনটা বলে দিচ্ছি। এটা তোমরা এই যদি এই কোশ্চেনটা আসে তাহলে তোমরা এই কোশ্চেনের ভিতরে এই কোটেশন দুইটা অ্যাড করবা। যেমন একটা আছে শুরুতেই যে 3 লাইন, যে আই স্টাক দ্য বোর্ড অ্যান্ড ক্রাইড নো মোর আই উইল অ্যাব্রোড, হোয়াট শ্যাল আই এভার শাই অ্যান্ড পাইন। এই যে 3টে লাইন, এই 3টে লাইন। আরেকটা আছে সেটা হচ্ছে হ্যাভ আই নো হারভেস্ট বাট এ থ্রোন টু লেট মি ব্লাড অ্যান্ড নট রেস্টোর, হোয়াট আই হ্যাভ লস্ট দ্য কর্ডিয়াল ফ্রুট। সো এই যে 3 লাইন, এই 3 লাইনটা হচ্ছে আরেকটা। এই দুইটা জিনিসই তোমার এই যে কনসেপ্ট এর এক্সাম্পল এবং একই সঙ্গে একটা তুমি মেটাফিজিক্যাল পোয়েট্রি হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা এই দুইটা মানে কোটেশনের মাধ্যমে তুমি এক্সপ্লেইন করতে পারো। এরপরে এই কবিতাটির যে ইমেজ বা ইমেজারি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করি। সেটা হচ্ছে এই কবিতাটিতে আমরা যে ইমেজারিগুলো দেখতে পাবো সেটা হচ্ছে যে কবি এখানে চাচ্ছেন যে তিনি হতে চাচ্ছেন অ্যাজ ফ্রি অ্যাজ দ্য রোড, অর্থাৎ এখানে আমরা রোড বা বড় লম্বা রাস্তার একটা ইমেজ এখানে পাচ্ছি। এবং তিনি বাতাসের মতো মানে লুজ হতে চাচ্ছেন, অ্যাজ লুজ অ্যাজ উইন্ড। এবং তিনি অ্যাজ লার্জ অ্যাজ স্টোর হাউসের আমরা একটা ইমেজ পাচ্ছি। তো এইগুলো তিনি এখানে ইউজ করেছেন। এবং তিনি আরও যে মানে জিজ্ঞাসা করছেন যে তার লাইফের যে হারভেস্ট সেটা কি এই কাটা ছাড়া আর কিছুই না, যে কাটায় তিনি শুধুমাত্র বিদ্ধ হবেন এবং তার রক্তাক্ত হবেন, এটাই কি তার মানে জীবনের পাওয়া? তিনি কি আর লাইফে কিছু পাবেন না? অর্থাৎ এনজয়মেন্ট কি তার লাইফে আসবে না? তো এই যে কাটা, ব্লাড, তারপরে মানে থ্রোন, ব্লাড, হারভেস্ট, এই যে কথাগুলো, এগুলোর মাধ্যমে আমরা একটা ভিভিড ইমেজ যেন আমাদের চোখের সামনে আসছে। তিনি আরও বলছেন যে তার লাইফে কোনো ফ্লাওয়ার নেই, তার লাইফে কি কোনো ফুলের মালাও থাকবে না। এই শব্দগুলো মূলত ইমেজ হিসেবে আমাদের চোখের সামনে ভাসছে। সো এই ইমেজগুলো তিনি এখানে ইউজ করেছেন। এরপরে কবি আরও মানে এইভাবে তিনি বিভিন্ন ইমেজ এর সমাগম ঘটিয়েছেন তার এই কবিতায়। এবং তিনি এখানে খুব চমৎকারভাবে ইমেজগুলির মাধ্যমে তার থট এবং ফিলিংসের একটা ফিউশন ঘটিয়েছেন। এবং ইনফ্যাক্ট এই এন্টায়ার কবিতাটি মূলত তার কবির যে মেন্টাল কনফ্লিক্ট সেইটা, এমনকি শেষ পর্যন্ত গিয়ে অ্যাট দ্য এন্ড তিনি তার যে রিকনসিলিয়েশন করেছেন সেইটাই মূলত প্রকাশ পেয়েছে এই বিভিন্ন ইমেজ এবং শক্তিশালী যে ফিগার অফ স্পিচ, বিশেষ করে কনসেপ্ট, সেগুলোর মাধ্যমে। এখানে কবির যে বড় একটা সাইকোলজিক্যাল এবং অটোবায়োগ্রাফিক্যাল ভ্যালু রয়েছে এই কবিতাটির, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এই কবিতার যে রাইটিং সেটা অনেক পাওয়ারফুল অ্যান্ড ভিগোরাস। এবং এর যে সাবজেক্ট ম্যাটার সেটাও অনেক মানে ভালো। এবং এটা মেটাফিজিক্যাল যে সাবজেক্ট ম্যাটার, লাভ, ফেইথ, সোল, ডেথ অ্যান্ড গড, সেগুলোর ভেতরেই একটা। অর্থাৎ এখানে গড যে সাবজেক্ট ম্যাটারটা সেটাও রয়েছে, বা লাভ ফর ওয়ার্ল্ডলি লাইফ সেটাও এখানে রয়েছে। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার এখানে আমরা পাবো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যখন আমরা করতে যাবো, তখন সেটা হচ্ছে এই কবিতাটির সিম্পল যে ডিকশন বা চয়েস অফ ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ডস, সেটা আমরা এখানে পাবো। এবং এখানে কবি চুজ করেছেন যে ওয়ার্ডগুলি, যে ফ্রেজগুলি, সেগুলো খুবই কমন এবং ডেইলি লাইফ থেকে নিয়েছেন। এবং
এগুলো যদিও ডেইলি লাইফের বা কমন শব্দ, কিন্তু তারপরেও এগুলোর সিম্বলিক সিগনিফিকেন্স আছে, খুব গভীর সিম্বলিক সিগনিফিকেন্স রয়েছে। এক্সাম্পল হিসাবে যেমন এখানে তিনি ইউজ করেছেন কর্ডিয়াল, ফ্রুট, ফ্লাওয়ার্স, গার্ল্যান্ড, ওয়াইন অ্যাটসেট্রা। এই শব্দগুলি মূলত সিম্বলাইজ করছে ওয়ার্ল্ডলি যে প্লেজারগুলি রয়েছে, জাগতিক লাইফের যে আনন্দ মজা, সেগুলোকে সিগনিফাই করছে। এরপরে রয়েছে শাই অ্যান্ড টেয়ার্স, যেটা ইন্ডিকেট করছে কবির যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে তিনি যে স্যাটিসফাইড না, হতাশ, ফ্রাস্ট্রেশন, সেটাকে এটা মূলত ইন্ডিকেট করছে। এবং একই সঙ্গে কবি এখানে বলছেন যে শিওর দেয়ার ওয়াজ ওয়াইন বিফোর মাই শাইস ডিড টায়ার ইট, দেয়ার ওয়াজ ক্রন বিফোর মাই টিয়ার্স ডিড ড্রাউন ইট। এই যে এই শব্দগুলো, এগুলো সবই কবি তার কমন লাইফ থেকে নিচ্ছেন। এবার আমরা একটু চিন্তা করি যে এই যে তিনি যে শব্দগুলো ইউজ করছেন, এগুলো দিয়ে কেন, কিভাবে এই মানে আরেকটা বিষয়কে ইন্ডিকেট করছে, সিম্বলিক যে বিষয়টা, সেটা কিভাবে এটা রয়েছে, সেটা আমরা একটু আইডিয়া করি। একটু চিন্তা করো যে সিম্বলিক যে মিনিংটা এই কবিতার অনেক শব্দেরই রয়েছে, সেটা হচ্ছে কবি যখন তার সেলফ ডেনিয়াল করছেন, তিনি তার লাইফটাকে, ওয়ার্ল্ডলি লাইফের যে আনন্দ, সেগুলোকে তিনি বাদ দিচ্ছেন এবং তিনি প্রিস্টলি লাইফ যেটা তিনি নিচ্ছেন, যাজকীয় জীবন নিচ্ছেন, এটা ডাজ নট অ্যালাউ হিম, এই প্রিস্টলি লাইফ তাকে অ্যালাউ করছে না কি করতে, পৃথিবীর যে আনন্দ, সে আনন্দগুলি উপভোগ করতে। এই জন্য তিনি ওয়াইন এবং কর্ন, এই দুইটাকে তিনি সিম্বলাইজ করছেন ওয়াইল্ডলি প্লেজারের এগেনিস্টে, অর্থাৎ এই দুটো দিয়ে তিনি ওয়ার্ল্ডলি যে প্লেজার, সেটাকে তিনি উপস্থাপন করছেন। এবং একই সঙ্গে তিনি শাই এবং টিয়ার্স দিয়ে তিনি মানুষের যে বিটার যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা ফ্রাস্ট্রেশন, সেটাকে তিনি তুলে নিয়ে আসছেন। এবং কবি এটা মূলত তার লাইফ থেকে তিনি এক্সপেরিয়েন্স করছেন, এবং এই যে এক্সপিরিয়েন্সটা তার হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ল্ডলি লাইফ থেকে তার যে বঞ্চিত হওয়া, সেখান থেকে। এবং এইভাবে পুরো কবিতাটি মূলত একটা রেপ্লিকা বা রিপ্লেট, মূলত একটা উইথ সিম্বল দিয়ে তিনি সাজিয়েছেন এবং সিম্বল দিয়ে উপস্থাপন করছেন। বাট সবচেয়ে রিমার্কেবল যে বিষয়টা এই কবিতা, সেটা হচ্ছে ইটস ক্লোজিং, অর্থাৎ এর শেষ যে অংশটা, সেটা হচ্ছে অনেক রিমার্কেবল। একটা রিবেলিয়ন এগেনিস্ট গডস বেনিভোলেন্স, অর্থাৎ গডের যে হচ্ছে সেবা বা গডের প্রতি যে ডিভোশন, এটার এগেনিস্টে একটা বিদ্রোহ, যেটা প্রতিনিয়তই আরও বেশি ভায়োলেন্ট হয়ে উঠেছে, সেটা হঠাৎ করেই গডের একটা একটু ডাকেই কবি সাড়া দিয়ে ফেলছেন এবং তার নিজেকে তিনি গডের কাছে সঁপে দিচ্ছেন। এবং কবি এখানে বলছেন যে মিথট আই হার্ড ওয়ান কলিং চাইল্ড, অর্থাৎ কবি বলছেন যে আমার মনে হলো যে আমি শুনতে পেলাম একটা কলিং, অর্থাৎ গড যেন আমাকে কল করছে, বলছে যে চাইল্ড, অর্থাৎ হে বৎস, এরকম একটা আর কি কল করছেন। এবং এটা শোনার পরেই আমি কী করলাম, রিপ্লাই দিলাম, অ্যান্ড আই রিপ্লাইড মাই লর্ড, এবং আমি রিপ্লাই করলাম যে মাই লর্ড, আমি আছি, আই এম সরি, আমি তোমার সাথেই আছি এবং তোমার যে প্রিস্টলি লাইফ, সেই প্রিস্টলি লাইফেই আমি থাকবো। তো এটা হচ্ছে এই কবিতাটির একটা ক্লাইম্যাক্স। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কবিতাটির যে আলোচনা, সেটা এটুকুই। শুরুতে তোমরা যে আলোচনা করবা সেটা হচ্ছে কবিতার যে থিম, এরপরে আলোচনা করবা কবিতাটির যে দ্য কলার, এর মিনিংটা কি এটা, এরপরে আলোচনা করবা এর ভেতরে যে সামারিটা রয়েছে, সেই সামারিটা, এরপরে আলোচনা করবে এইটার যে ফিগার্স অফ স্পিচ, বিশেষ করে কনসিট, ইমেজারি বা ইমেজ যেটা রয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা করবে। এবং এই যে ইমেজগুলোর দিয়ে যে সিম্বলিক যে মিনিং রয়েছে, কোনটার কি সিম্বলিক মিনিং রয়েছে, কোনটা দিয়ে কী বোঝাচ্ছে, এই জিনিসগুলো আলোচনা করবে। এবং একই সঙ্গে আমি যে দুইটা কোটেশনের কথা বললাম, সেই দুইটাও দিবে। এবং সব শেষে এসে কবিতার যে শেষের দুই লাইন, মিথট আই হার্ড ওয়ান কলিং চাইল্ড অ্যান্ড আই রিপ্লাইড মাই লর্ড, এই দুটো লাইনও তোমরা উল্লেখ করে দেবে। তাহলেই কিন্তু এই কবিতাটি খুব সুন্দর একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় খুব ভালো একটা মার্কস পাবে। সো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এবং এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তোমরা ভিডিওটি দেখো এবং সেই সঙ্গে তোমরা তোমাদের যে হ্যান্ড নোট, সেটাও তৈরি করে গ্রুপে পোস্ট করো, আমি অবশ্যই চেক করে দেবো। সো ঠিক আছে, আজকে পর্যন্তই। পরবর্তীতে ক্লাসে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।